শুটিংয়ে ডুবে মৃত্যু রাহুলের। এই অকাল মৃত্যুর পর এবার বিবৃতি স্ত্রী প্রিয়ঙ্কার। তিনি লিখছেন, এই অকাল প্রয়াণ যেন নিছক শোকের স্মৃতি হয়ে না থাকে, যেন আরো বড় কোনো পরিবর্তনের সূচনা করে, লিখছেন প্রিয়ঙ্কা সরকার। আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে আছেন অম্বরীশ ভট্টাচার্য। অম্বরীশ সেই সিরিয়ালটায় একসঙ্গে কয়েক ঘন্টা আগেই কাজ করেছেন, ভোলে বাবা পার করেগা, যেখানে রাহুল তার শেষ শটটা দিয়েছেন। আমি দেখছিলাম অম্বরীশ, তুমি বলছো যে ওই দিন সকালটা শুরু হয়েছিল রাহুলের ফোনে, ওর ঘরে ডেকেছিল তোমায় একসঙ্গে চা খাওয়ার জন্য। তুমি প্যাক আপ হয়ে গেল তোমার অংশে, তুমি কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে এলে। রাস্তায় শুনতে পেলে এই ঘটনার কথা, যার সঙ্গে হয়তো 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আগেও একসঙ্গে শট দিয়েছো, একসঙ্গে থেকেছো, একসঙ্গে গল্প করেছো। তারপর তুমি যে সিদ্ধান্তটা কালকে জানিয়েছিলে একেবারে প্রকাশ্যে, যে এই প্রোডাকশন হাউসের সঙ্গে তুমি আর কখনো কোনো কাজ করবে না। আজকে গোটা ইন্ডাস্ট্রি, তার মধ্যে কলাকুশলীরা আছেন, তার মধ্যে টেকনিশিয়ানরা আছেন, একেবারে তোমার সিদ্ধান্তটা কার্যত আমি বলছি যে সার্বিকভাবে যেন গৃহীত হলো। তুমি ব্যক্তিগতভাবে বলেছিলে, ওনারা সমষ্টিগতভাবে টালিগঞ্জগতভাবে সেই একই সিদ্ধান্ত নিলেন। এই সিদ্ধান্তের কারণটা কি তোমার দিক থেকে? আমি এই সিদ্ধান্তটা নিয়ে হচ্ছে গত মঙ্গলবার, অর্থাৎ রাহুলের মৃত্যু হয় রোববার। হ্যাঁ, রোববার রাতে আমরা কলকাতা ফিরি। সোমবার দিন সারাদিন আমি ভাবনা চিন্তা করি যে একটা মেগা সিরিয়ালের তো নিয়মিত শুটিং হয়, আর ওই ম্যাজিক মোমেন্টস হাউসের 2টো সিরিয়ালে আমি এখন অভিনয় করছিলাম, একটা ভোলে বাবা পার করেগা এবং চিরসখা বলে একটি সিরিয়াল। আমার একটা আশঙ্কা হয় সুমন, যে আগামীকাল যদি আমাকে চিরসখা শুটিংয়ে ডাকা হয়, আমি কি করে যাব ওখানে। দেখো, রাহুলের সঙ্গে আমার খুব যে ঘনিষ্ঠতা চিরকাল ছিল তা নয়, কিন্তু গত 2 মাস এই ভোলে বাবা পার করেগাতে অভিনয় করার জন্য আমরা একটা ছোট্ট মেকআপ রুমে দুজনে 2 মাস কাটিয়েছি প্রত্যেকটা দিন। এবং ওর সাথে যেহেতু আমার অনেকগুলো পছন্দের মিল ছিল, গান, অভিনয়, থিয়েটার, সাহিত্য, ভীষণ ভালো একটা বন্ধুত্ব হয়ে গিয়েছিল। এবং এই 2 মাসে আমি বুঝতে পেরেছিলাম যে আমাকে একজন মানুষ হিসেবে বা অভিনেতা হিসেবে অত্যন্ত পছন্দ করে, শ্রদ্ধা করে, সম্মান করে। বই দিচ্ছে, পারফিউম দিচ্ছে, নানান উপহার দিচ্ছে, নানান গল্প চলছে সারাদিন। দুপুর 3টের সময়, 2:45-র সময় ওর সঙ্গে শেষ শট দিই আমি। সকালের ঘটনাটা তো আমি বলেছি। সকালবেলা প্রথম ফোনটা হোটেলে ও আমাকে করে যে আমার ঘরে এসে আমি ভালো চা খাও। ওর কাছে থাকতো টি ব্যাগ। তা আমি ওর ঘরে যাই সকালবেলা। যখন আমরা একসাথে বসে চা খাচ্ছিলাম, ও জানতো না, আমিও জানতাম না যে ওটা ওর মৃত্যুদিন। তো সোমবার দিন আমি ভাবি যে আগামীকাল যদি আমাকে ফোন করা হয়, দিয়ে বলা হয় যে ওই ধারাবাহিক বা অন্য পাশের ধারাবাহিক, একই পাশাপাশি 2টো ফ্লোরে শুটিং হতো, তো আমি কি করে গিয়ে শুটিংটা করব ওখানে। কারণ ওই মুভিটোন স্টুডিও চারিদিকে ওর সাথে আমার স্মৃতি ছড়িয়ে রয়েছে। মানে করিডোর থেকে শুরু করে, ফ্লোর থেকে শুরু করে, ওই ঘরটায় আমি বসবো কী করে। আমার সে মনের শক্তি ছিল না, শ্যাটার্ড হয়ে গিয়েছিলাম। তো সেই জন্য আমি মঙ্গলবার দিনই ফোন করে ওনাদের জানিয়ে দিই যে আমার পক্ষে আর আপনাদের এই 2টো কোনো সিরিয়ালেই অভিনয় করা সম্ভব হবে না, আমাকে আপনারা বিরতি দিন, নিস্তার দিন। তো ওনারা রাজি হয়ে যান, সঙ্গে সঙ্গে কোনো আপত্তি করেন না, কারণ সত্যি আমার পক্ষে সম্ভব ছিল না। তারপরে যত দিন গড়িয়েছে আমার মনে হয়েছে যে এই যে ঘটনাটা ঘটলো, এর জন্য দায়ী কে বা কারা, এর যতদিন না সুষ্ঠু সমাধান হবে ততদিন কেন আমি আর এ জীবনে কোনো দিন ওই হাউসের সাথে কাজ করতে পারবো না। আর ওই মুভিটোনে বোধহয় আমি এ জীবনে আর কোনো দিন অভিনয় করতে যেতে পারবো না। পরে মনে হয়েছে যে দেখো, আমি তো একজন প্রফেশনাল আর্টিস্ট, আমি তো পার ডে হিসেবে কাজ করি, 2টো সিরিয়ালে কাজ ছেড়ে দেওয়া, তখন তো জানতাম না যে হাউস ব্যান হবে, আমার পক্ষে একটা বড় সড়ো আর্থিক ক্ষতি। কিন্তু তখন আমি দেখলাম যে মনটাকে আমাকে আগে মনের ডাকে সাড়া দিতে হবে। আমি যদি ওখানে গিয়ে অসুস্থ হয়ে পড়ি, ও স্মৃতি ভারাক্রান্ত হয়ে, তাহলে তো সেটা ঠিক হবে না। সেই জন্য আমি মঙ্গলবার দিনই ডিসিশন নিই, কিন্তু আমি সেটা কোনো সোশ্যাল মিডিয়ায় জানাইনি, সে মানসিক অবস্থাই ছিল না। কারণ সোশ্যাল মিডিয়া, টেলিভিশন আমি খুলছিলামই না, বারবার ওকে দেখাচ্ছিল বলে। তারপরে আমার সঙ্গে রোববার দিন রাতে বুম্বাদার অনেকক্ষণ কথা হয়। উনি বলেন যে অনেক দর্শকের মনে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে, প্রশ্ন তৈরি হয়েছে যে আমি কেন এই ঘটনাটায় চুপ করে আছি, আমি কেন কোনো প্রতিক্রিয়া দিচ্ছি না, বা ওর শেষ যাত্রায় আমি কেন গেলাম না। তো তখন আমি বিষয়টা জানাই সকলকে যে এইটাই কারণ, আমার জানানো হয়ে ওঠেনি। কারণ শোকের কথা কি জানাবো বলো সোশ্যাল মিডিয়ায়। কিন্তু তারপর দর্শকদের প্রতিও তো আমার একটা দায়বদ্ধতা রয়েছে, সেই জায়গা থেকে আমি গতকাল বিষয়টা জানিয়ে দিই যে আমি হাউসের সঙ্গে আর সংযুক্ত নই, এবং যতদিন না একটা সুষ্ঠু সমাধান আমরা বিচার পাচ্ছি ততদিন আমি ওই হাউসের সাথে আর কাজ করব না। অমরীশ, একটা বলো, আজকেও দেখলাম সবাই দাবি তুলছে, ন্যায্য দাবি, যে প্রত্যেকের সেফটি সিকিউরিটি ইনশিওর করতে হবে। আমার 2টো প্রশ্ন আছে। এক হচ্ছে, তাহলে এতদিন এত ফিল্ম, এত সিরিয়ালের শুটিং হচ্ছিল সেফটি সিকিউরিটি নিশ্চিত না করে, এবং তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে, আমরা যে ঘটনাটায় এই সেফটি সিকিউরিটি এনশিওর করার দাবিটা উঠলো, সেটা সম্পূর্ণ এখনো পর্যন্ত আমাদের চোখে যা দাঁড়িয়েছে, এবং আমি খুব মন দিয়ে 2টো এফআইআর স্টাডি করেছি, একটি রাহুলের স্ত্রী
প্রিয়াঙ্কার এফআইআর এবং অন্য আরেকটি এফআইআর, তাতে খুব স্পষ্ট করে যে প্রশ্নগুলো তোলা হয়েছে, আমরাও যে প্রশ্নগুলো তুলেছি এবং এই অনুষ্ঠানে অন ক্যামেরা আপনারা দেখেছেন, উড়িষ্যা পুলিশ বলেছে যে এই কাজটা বেআইনি কারণ কোনো পারমিশন ছিল না। আমি বলছি আসলে অম্বরীশ, এটা তো অনেক গভীর প্রশ্ন। তার কারণ একটা আইনি কাজ হলে তারপরে ওঠে হচ্ছে শিল্পীদের সেফটি সিকিউরিটি। আমি এমন একটা জায়গায় শুটিং করছি যেখানে উড়িষ্যা প্রশাসন বলছে চোরাবালি আছে, যখন তখন জোয়ারে সেই জায়গাটা সম্পূর্ণ ভেসে যায়, অথচ পারমিশন না নিলে আমার জানার কোনো উপায় নেই যে আমার শিল্পীরা কতটা অসুরক্ষিত। তাহলে এইভাবে এতদিন চলতো অম্বরীশ? এইভাবেই চলতো। মানে আমাদের ফ্লোরে কারোর হাত কেটে গেলে ওডিকোলন দেওয়া হতো, একটা ডিটলেরও বন্দোবস্ত থাকতো না। ওডিকোলন তো অ্যান্টিসেপটিক নয়, এইভাবে চলতো। একেবারে যে কোনো সিকিউরিটি ছিল না সেটাও বলবো না, তাহলে এত বছর এত মানুষ কাজ করলো কি করে। কিন্তু প্রচুর লুপহোলস ছিল। আর এই নির্দিষ্ট আউটডোর শুটিংটায় পারমিশন ছিল কি ছিল না আমরা শিল্পী হিসেবে জিজ্ঞেস করিনি, তার কারণ আমাদের তো একটা কাজ নয় যে একটা শুটিং এ গিয়ে প্রথমে জিজ্ঞেস করব পারমিশন আছে কিনা। আর এটা তো বেসিক যে থাকবে, বেসিক থাকবে, এটা নিয়ম। সেটা যে ছিল না, এখন অবধি সেই অনুমতির পত্র কেউ দেখাতে পারলো না, এখন জানা যাচ্ছে যে অনুমতি ছিলই না। অবিশ্বাস্য, ভাবাই যাচ্ছে। আমার তৃতীয় প্রশ্নটা একেবারে শিল্পী এবং তোমাদের, যে শিল্পীদের এক হচ্ছে যে তুমি যদি বেশি প্রশ্ন করো অথবা ন্যায্য প্রশ্ন করো, অথবা অম্বরীশ ভট্টাচার্য শুটিংয়ে গিয়ে যদি পারমিশন লেটার দেখতে চায় যে কোনো জায়গায়, তাহলে তুমি কাজ পাবে কিনা। এবং দ্বিতীয় প্রশ্নটা এই সংক্রান্ত খুব মারাত্মক। আমি দর্শকদের সামনে সেদিন বলতে গিয়ে রাহুল সবে চলে গেছিল বলে আবেগবিহ্বল হয়ে পড়েছিলাম, যে সত্যি একজন শিল্পী তিনি যত পারফেকশনিস্টই হন না কেন, নিজের শট ডিসাইড করা, ড্রোন শট হবে বা তিনি সমুদ্রের মধ্যে যাবেন, এই মানে ডিরেক্টরের জায়গায় বা এই ডিরেক্টোরিয়াল রোলটা একজন আর্টিস্টকে এই ইন্ডাস্ট্রিতে পায় না। আমাদের যে কম সময়ের মধ্যে কাজ হয় তাতে করে আমরা একটা শট চাইলে দ্বিতীয়বার দিতে পারি না। হ্যাঁ, আর সেখানে দেখো এক্স্যাক্টলি ওই সময় যে কি ঘটেছে আমরা তো কেউ বুঝতে পারছি না, আমরা তো সেই উত্তরটাই খুঁজে বেড়াচ্ছি। আমরা তো ওই সময় ছিলাম না, অথচ ওইখানে আমি ডিরেক্টরের ফোন ইন দেখছিলাম, উনি বলছেন 30 থেকে 40 জন লোক ওই ইউনিটে ছিল। আমি যদি সেই সংখ্যাটা 10-12ও ধরি, তাদের সঙ্গে কথা বললেই তো যে কোনো কেউ বা তারা মুখ খুললেই তো আমরা জানতে পারতাম কি হয়েছে। এক্স্যাক্টলি। আমি 8 দিন পেরিয়ে গেল, এখন অবধি পরিষ্কার করে প্রোডাকশন হাউসের পক্ষ থেকে কেউ জানালো না কি হয়েছিল। এইটা একটা ভয়ানক খারাপ জিনিস। প্রথম থেকেই প্রোডাকশন হাউসের পক্ষ থেকে যারা যারা কথা বলছিলেন তাদের কথায় এত অসঙ্গতি ছিল এবং কিছু কিছু কথায় রাহুলকে দোষারোপ করার একটা প্রবণতা ছিল, সেটা অত্যন্ত দুঃখজনক। আমি বলছি একজন শিল্পী হিসেবে, অভিনেতা হিসেবে আমি ভয় পাচ্ছি এই ঘটনাটায়। বুঝতে পারলে, এটা যদি নিয়ম হয় প্রোডাকশন হাউসের, তাহলে তো আমরা কোন সিকিউরিটি নিয়ে কাজ করব? দেখো, আমরা ভিকটিম ব্লেমিং নিয়ে এত কথা বলছি, অথচ যে মানুষটা চলে গেল, আমি সেদিনই বলেছিলাম যে পাইলটদের মধ্যে জানো তো একটা খুব নিষ্ঠুর রসিকতা চলতি আছে, যে প্লেন অ্যাক্সিডেন্ট হলে আগে দোষটা চাপে পাইলটের, কারণ তিনি আর উঠে গিয়ে এপারে এসে আর নিজের জাস্টিফাই করতে পারবে না। একেবারে এক জিনিস আমরা রাহুলের ক্ষেত্রে দেখলাম। সেটা একটা শিল্প জগতে হলো যেখানকার মানুষ নাকি ইমোশন নিয়ে কাজ করে, সেইরকম সংবেদনশীল জায়গা থেকে এই ধরনের কিছু কমেন্টস পাওয়া গেল। এর থেকে লজ্জাজনক, দুঃখজনক আর কিচ্ছু হতে পারে না। রাহুলের মৃত্যুতে আমরা প্রত্যেকে লজ্জিত, আর যাদের লজ্জিত হওয়ার কথা ছিল তারা বোধহয় লজ্জিত নয়। তারা এতদিনে একটা প্রপার বিবৃতি আমরা পেতাম তাদের পক্ষ থেকে যে আমরা লজ্জিত, আমরা দায়ী এটার জন্য, যা যা হবে সেই সার্কামস্ট্যান্সেস আমরা মাথা পেতে নেব, যা অন্যায় হয়েছে যদি কোনো অন্যায় হয়ে থাকে সেই শাস্তি আমরা মাথা পেতে নেব। এরকম কোনো বিবৃতি আমি অন্তত শুনতে পাইনি। এটা অত্যন্ত লজ্জাজনক, দুঃখজনক। দেখুন, আমি বলছি 9 দিন চলে গেছে, প্রায় 10 দিন হতে চললো। আমি খুব মন দিয়ে এফআইআরগুলো পড়ছিলাম। এক হচ্ছে যে একেবারে প্রিয়াঙ্কা লিখেছে যে অফিসিয়াল পারমিশন নেয়নি, স্থানীয়দের বারণের কথা ইতিমধ্যে বললাম, এবং পুরো দোষটা আমরা তো সেই বারবার সেই অংশগুলো দেখিয়েছিলাম সেদিন, যে একেবারে রাহুলের ঘাড়ে চাপানো হলো এবং এফআইআরে লেখা হয়েছে ফলস ন্যারেটিভ, জেনে শুনে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য পরিবেশনের অভিযোগ উঠেছে। আমি দ্রুত একবার দেখে নেব এই এফআইআর। তার থেকেও বড় কথা, তদন্ত কোথায়? 10-10টা দিন চলে গেছে। আমি ভিভিআইপি ট্রিটমেন্ট, সেলিব্রিটি বলে দ্রুত তদন্ত হবে আমি সেই আশা করছি না, কিন্তু একজন তরতাজা মানুষকে আমরা হারালাম। তারপর দুটো রাজ্যের ঘটনা, দুটো রাজ্যের পুলিশের কাছে এফআইআর হয়েছে। আমি আবার স্পষ্ট করে প্রশ্ন তুলছি, তদন্ত কত দূর এগোলো? বাংলার প্রত্যেকটা মানুষ যারা রাহুলকে চেনেন, যারা রাহুলকে ভালোবাসেন, হয় তার লেখায় বারবার আবেগতাড়িত হয়েছেন, তার অভিনয়কে ভালোবেসেছেন, মানুষ রাহুলকে ভালোবেসেছেন, চিনতে পারেন। অসংখ্য মানুষ, কোটি কোটি মানুষ না চিনতে পারেন ব্যক্তিগতভাবে, কিন্তু রাহুলকে পর্দায় চিনে তারা প্রত্যেকে আজকে জানতে চাইছেন তদন্তের কি হলো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।